মাইলস্টোন ট্র্যাজেডির 1 বছর, শোক কাটেনি, শুকায়নি ক্ষত। বিমান দুর্ঘটনায় সন্তান হারানো পরিবারগুলো আজও নিঃস্ব। সরকারি ব্যবস্থাপনায় হজের 2টি প্যাকেজ ঘোষণা। সাশ্রয়ী প্যাকেজের খরচ 5,05,000 টাকা। এবং গুম ও বিচার বহির্ভূত হত্যাকে কোনো প্রশ্রয় দেবে না সরকার। সাইবার বুলিং শক্ত হাতে দমনেও প্রশাসন বদ্ধপরিকর, জানালেন তথ্য উপদেষ্টা। আমন্ত্রণ চ্যানেলে সন্ধ্যার কথায়, সাথে আছি আমি জয়নুল আবেদিন। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। 1 বছর আগে রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় প্রাণ হারান 36 জন। নিহতদের অধিকাংশই ছিল কোমলমতি শিক্ষার্থী। মুহূর্তের আগুনে নিভে যায় বহু পরিবারের স্বপ্ন, থেমে যায় শত শত জীবনের স্বাভাবিক ছন্দ। বছর পেরুলেও ক্ষত শুকায়নি। স্বজনহারা পরিবারের শোক, আহতদের চিকিৎসা, ক্ষতিপূরণ জটিলতা ও তদন্ত প্রতিবেদন না পাওয়ার বেদনা এখনো রয়ে গেছে। বিস্তারিত প্রতিবেদনে। 2025 সালের 21 জুলাই দুপুর 1:15 রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে আছড়ে পড়ে বাংলাদেশ বিমান বাহিনীর F-7 বিজিআই প্রশিক্ষণ যুদ্ধ বিমান। মুহূর্তেই আগুনে পুড়ে যায় ভবনের একটি বড় অংশ। ছড়িয়ে পড়ে আতঙ্ক, আর্তনাদ আর স্বজনদের আহাজারি। সেদিনের দুর্ঘটনায় নিহত হন 36 জন, আহত হন শতাধিক, যাদের অনেকেই আজও বয়ে বেড়াচ্ছেন সেই ভয়াবহ দিনের ক্ষত। কেউ হারিয়েছেন সন্তান, কেউ হারিয়েছেন স্বাভাবিক জীবন। দুর্ঘটনার 1 বছর পরও আতঙ্ক কাটেনি শিক্ষার্থীদের। যারা আমাদের পাশে দাঁড়িয়েছে, আমরা মানসিকভাবে ভেঙে পড়ছিলাম, তখন তারা আমাদের কাউন্সিলিং করেছে। বা এখনো আমাদের মাঝে মধ্যে জিনিসগুলো মনে পড়ে, আমরা বলি যে মিস তখন কি হয়ে গেল। ওর ভাইটা সবার আগে আমার আগে গেছিল, যে আমার বোন আসে না, আমি সবার আগে যাই, আমার বোনটা নিয়ে আসি। তো গেছিলাম, ওদের আনতে যাওয়ার পরে তারপরে যেন বিমানটা এসে ক্রাশ করে। আমি দেখেই ট্রমাটাইজ হয়ে গেছিলাম। আর যে ছোট ভাই বোনরা আছে, ওরা তো তারা তো অলরেডি, যারা নিজের চোখে দেখছে এই আগুন ধোঁয়া, তারা তো অলরেডি অনেক ট্রমাটাইজ। সরকারি ক্ষতিপূরণ নিয়েও ক্ষোভ রয়েছে। নিহতদের পরিবারকে 20 লাখ ও আহতদের 5 লাখ টাকা দেওয়া হলেও ক্ষতিগ্রস্তদের দাবি এই অর্থ অপ্রতুল। কোনো দাবি আমাদের পূরণ করা হয়নি। সরকার একটা গদবাধা শুধু আপনার একটা আর্থিক ক্ষতিপূরণ দিবে বলেছিল, পরে আমরা সেটা নাকচ করার পরে তো সরকার আর এই বিষয়ে কোনো সহযোগিতা বা আমাদের সাথে কোনো ধরনের আলোচনায় আসেনি। সরকারের কাছেও বলবো যে আমাদের বাচ্চাদের জন্য, আমাদের টিচারদের জন্য যাতে তাদের সাহায্য আমাদের পর্যন্ত পৌঁছায়। দুর্ঘটনার পরও ঝুঁকিপূর্ণ আবাসিক এলাকার উপর দিয়ে প্রশিক্ষণ বিমান চলাচল বন্ধ হয়নি। এছাড়া তদন্তে পাইলটের উড্ডয়ন ত্রুটি ও নিয়ন্ত্রণ হারানোকে কারণ বলা হলেও 1 বছরেও পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ না হওয়ায় শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয়দের রয়েছে ক্ষোভ। যখনই তাদের মনে পড়ে যে হায়দার আলী ভবন 21শে জুলাই এই ঘটনাটা ঘটেছিল, তো স্বাভাবিকভাবে ওদের মধ্যে একটা ট্রমা কাজ করছিল। তো আমাদের উদ্দেশ্য ছিল সকল শিক্ষার্থীকে নিয়ে কাজ করা। এদিকে মাইলস্টোন ট্র্যাজেডির ঘটনায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে আয়োজিত স্মরণ সভায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে সবসময় থাকার প্রতিশ্রুতি দেন ডাক্তার জুবাইদা রহমান। যেই দিনে আমাদের দেশ ও জাতি গভীরভাবে শোকাহত, মর্মাহত, আকস্মিক, ভয়াবহ, অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় সকলে ছিল এই দিনে হতভম্ব, নিরুপায়। মৃত্যুবরণ করেছেন যারা, তাদের পরিবারের প্রতি সমগ্র জাতি সমবেদনা জানাচ্ছে। আমি এই দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত সকল পরিবারকে জানাই গভীর শোক ও আন্তরিক সমবেদনা। স্বজনদের প্রত্যাশা, দুর্ঘটনার প্রকৃত কারণ, দায় ও ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করতে হবে জবাবদিহিতার মাধ্যমে। পাশাপাশি আহতদের দীর্ঘমেয়াদী চিকিৎসা ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ন্যায্য ক্ষতিপূরণও নিশ্চিত করতে হবে। আশরাফুন নাহার মালা, চ্যানেল এস, নিউজ ডেস্ক। 2009 সালের পিলখানা ট্র্যাজেডিতে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের চাকরিতে পুনর্বহাল, পূর্ণ সুযোগ সুবিধা সহ ক্ষতিপূরণ এবং কারাবন্দী সদস্যদের অবিলম্বে
মুক্তির দাবিতে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করেছে বিডিআর কল্যাণ পরিষদ। সমাবেশে সংগঠনটির সভাপতি মোহাম্মদ ফয়জুল আলম 2 দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো চাকরিচ্যুত সদস্যদের পূর্ণ সুযোগ সুবিধা সহ চাকরিতে পুনর্বহাল ও ক্ষতিপূরণ এবং নিরাপরাধ বিডিআর সদস্যদের অবিলম্বে মুক্তির পাশাপাশি প্রকৃত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা। ফয়জুল আলম বলেন, পিলখানা ট্র্যাজেডির পর অনেক বিডিআর সদস্য চাকরি হারিয়েছেন, অনেকেই দীর্ঘদিন ধরে কারাবন্দী রয়েছেন, মানবেতর জীবনযাপন করছেন বহু পরিবার। এর আগে সরকারের কাছে একাধিকবার স্মারকলিপি ও দাবি জানানো হলেও দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় শান্তিপূর্ণভাবে এই কর্মসূচি পালন করা হচ্ছে। দাবি বাস্তবায়নে সরকারকে 2 ঘন্টার আলটিমেটাম দিয়ে তিনি বলেন, এই সময়ের মধ্যে যোগাযোগ করে দাবি মেনে না নিলে পরবর্তী কর্মসূচি দিতে বাধ্য হবেন তারা। সমাবেশে সংগঠনের সদস্য ছাড়াও বিভিন্ন জেলা থেকে আসা সাবেক বিডিআর সদস্য ও তাদের পরিবারের সদস্যরা অংশ নেন। 2009 সালে পিলখানার ঘটনাকে মহাপরিকল্পিত হত্যাকাণ্ড হিসাবে পরিচালনা করে মিথ্যা বিডিআর বিদ্রোহের দায় নিয়ে আজকে আমরা হাজার হাজার বিডিআর সদস্য বিভিন্নভাবে চাকরিচ্যুত হয়েছে, তারাই আজকে এখানে আমরা একত্রিত হয়েছি। সরকারি ব্যবস্থাপনায় 2027 সালের হজের জন্য 2টি প্যাকেজ ঘোষণা করেছে সরকার। হজ ব্যবস্থাপনা সংক্রান্ত নির্বাহী কমিটির অনুমোদন ক্রমে হজ প্যাকেজ 1-এর খরচ নির্ধারণ করা হয়েছে 6,15,263 টাকা এবং হজ প্যাকেজ 2 সাশ্রয়ী এর খরচ 5,05,648 টাকা নির্ধারণ করা হয়। আজ সচিবালয়ে সংবাদ সম্মেলনে তথ্য জানান ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কাইকোবাদ। প্যাকেজ 1-এর আওতায় মক্কায় হারাম শরীফের বহিঃচত্বর থেকে 1000 থেকে 1400 মিটারের মধ্যে এবং মদিনায় মার্কাজিয়া এলাকায় আবাসনের ব্যবস্থা থাকবে। মিনায় তাঁবু হবে জোন 2-এ। আর সাশ্রয়ী প্যাকেজে মক্কায় হারাম শরীফের বহিঃচত্বর থেকে 2 থেকে 3 কিলোমিটারের মধ্যে এবং মদিনায় মসজিদে নববী থেকে 800 মিটারের মধ্যে আবাসনের ব্যবস্থা রাখা হয়েছে। এই প্যাকেজে মিনায় তাঁবু হবে জোন 5-এ। 2 প্যাকেজেই মিনা ও আরাফাই সার্ভিস প্যাকেজ 3-এর সেবা এবং মুয়াল্লেমের মাধ্যমে খাবার সরবরাহ করা হবে। সৌদি আরবে সাধারণত 35 থেকে 40 দিন অবস্থান করবেন হজযাত্রীরা। হজযাত্রীদের উন্নত সেবা প্রদানের লক্ষ্যে সৌদি সরকার প্রায় প্রতি বছর হজ ব্যবস্থাপনার ক্ষেত্রে কোনো না কোনো নতুন উদ্যোগ গ্রহণ করে থাকে। 2027 সালের হজে সৌদি হজ উমরা মন্ত্রণালয় হাজিদের সেবা, আবাসন ও ব্যবস্থাপনা উন্নয়নে বেশ কিছু পরিবর্তন এনেছে। যারা মক্কা এবং মদিনায় হজযাত্রীদের আবাসন, যাতায়াত, ক্যাটারিং, তাঁবু ও সার্ভিস প্যাকেজকে একটি সম্মিলিত প্যাকেজের মধ্যে আনার ঘোষণা দিয়েছে। গুম কিংবা কোনো ধরনের বিচার বহির্ভূত হত্যাকে বর্তমান সরকার সামান্যতম প্রশ্রয় বা সমর্থন দেবে না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। তিনি বলেন, জনগণের স্বার্থ ও মানবাধিকার যাতে কোনোভাবেই লঙ্ঘিত না হয় সেই বিষয়ে সরকার সজাগ রয়েছে। আজ দুপুরে সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এ সময় তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জানান, অপতথ্য ছড়ানো ও অন্যায়ভাবে সাইবার বুলিংয়ের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে তথ্য মন্ত্রণালয় একটি আইনজীবী প্যানেল গঠন করেছে। তথ্যের নামে যারা অপতথ্য ছড়াচ্ছেন কিংবা অন্যায়ভাবে সাইবার বুলিংয়ে জড়িত তাদের বিরুদ্ধে আইনগত প্রতিরোধ গড়ে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। আইনজীবী প্যানেলের মাধ্যমে এইসব কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। একটা রাষ্ট্র কাউকে যদি গুম করে, কাউকে যদি বিচার বহির্ভূতভাবে হত্যা করে, সে আর রাষ্ট্র থাকে না, সে মাস্তানে পরিণত হয়। রাষ্ট্র কিন্তু কাউকে খুন করতে পারে। বিচারিক হত্যা সেটা হচ্ছে আমরা বিচার করব, বিচার করে সব প্রসেস শেষে তার মৃত্যুদণ্ড হতে পারে, তখন সে রাষ্ট্র হয় যে আমি আইন প্রয়োগ করছি। সে যদি এমনি ধরে খুন করে ফেলে, এমনি ধরে গুম করে ফেলে, সেটা তো আসলে মাস্তানি হয়, এটা রাষ্ট্রের কাজ হয় না। সো আমি এই ব্যাপারে খুবই সচেতন থাকবো এবং আমরা কাজ করবো। উজানের ঢল ও টানা ভারী বৃষ্টিতে দেশের বিভিন্ন অঞ্চলে বাড়ছে নদ নদীর পানি। নেত্রকোনার কলমাকান্দায় উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে
দাগখালী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ঢলের তীব্র স্রোতে উপজেলার বিভিন্ন এলাকায় সড়ক ধসে যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে। পাশাপাশি নদী ভাঙনে আবাদি জমিতে বালু জমে কৃষির ব্যাপক ক্ষতি হয়েছে। অন্যদিকে সুনামগঞ্জের ছাতক পয়েন্টে সুরমা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। পাহাড়ি ঢলে তাহিরপুরের চারাগাঁও এলাকায় নতুন করে পানি ঢুকে পড়ায় ভোগান্তিতে পড়েছেন স্থানীয়রা। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, উজানে বৃষ্টি অব্যাহত থাকলে নদ নদীর পানি আরও বাড়তে পারে। এতে নদী তীরবর্তী নির্মাঞ্চলে স্বল্প মেয়াদী বন্যার আশঙ্কা রয়েছে। ভারতের পানিটা নেমে আসছে, আমরা বাড়িঘর মনে করেন উড়ানে পানি, কেউর ঘরে পানি, কেউর ধান নষ্ট হয়েছে, কেউর জ্বালা নষ্ট হয়েছে, কেউর পুকুরে মাছ গেছে গা। আমরা ক্ষয়ক্ষতি হয়েছে গো। তারপরে রাস্তাঘাট পানির তলে পড়ছে, তারপরে এই মাছ টাছ গেছে গা পুকুরের, এই তারপরে পলঘর পড়ে গেছে গা। এই বাড়ি ঘর দর মানে কেউ র লাগাইতেছে, জ্বালা লাগা নষ্ট হয়েছে, এদিকে ক্ষতি হয়েছে আর কি। মানুষের পুকুরে মাছ টাছ গেছে গা, বেগর পানি গেছে আর কি, মাছ ছাড়া পানি গেছে গা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে ট্রেনের টিকিট পরিদর্শকের মারধরের জেরে শুরু হওয়া ৮ ঘন্টার রেলপথ অবরোধ প্রত্যাহার করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন, রেলওয়ে কর্তৃপক্ষ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে শিক্ষার্থীদের সমঝোতার পর সারা দেশের সাথে রাজশাহীর রেল যোগাযোগ পুনরায় চালু হয়েছে। এর আগে পদ্মা এক্সপ্রেস ট্রেনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে টিকিট পরিদর্শকের মারধরের অভিযোগে রেলপথ অবরোধ করেন শিক্ষার্থীরা। সকাল ৮টা থেকে বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ সংলগ্ন রেল লাইনে অবস্থান নিয়ে এই কর্মসূচি পালন করেন তারা। আন্দোলনকারীদের অভিযোগ, পদ্মা এক্সপ্রেসে ভ্রমণের সময় অভিযুক্ত টিটি সুমন সরকারি রসিদ না দিয়ে যাত্রীদের কাছ থেকে অর্থ আদায় করছিলেন। এর প্রতিবাদ করায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের এক শিক্ষার্থীকে মারধর করা হয় এবং পরে স্টেশনে পৌঁছানোর আগেই তাকে জোর করে ট্রেন থেকে নামিয়ে দেওয়া হয়। এই ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা রেল লাইন অবরোধ করলে রাজশাহীর সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। অবশেষে প্রশাসন ও শিক্ষার্থীদের আলোচনার ভিত্তিতে ট্রেন চলাচল আবার শুরু হয়। যাত্রী যারা দুর্ভোগের শিকার হয়েছেন তাদের কাছে আমরা ক্ষমা প্রার্থী, তাদের কাছেও আমরা দুঃখ প্রকাশ করছি। এই মুহূর্তে আমরা আমাদের আন্দোলনটাকে উজ্জ্বল করে নিতে যাচ্ছি এবং আমাদের অসংখ্য প্রায় ৩,০০০ যাত্রীর একটা ভোগান্তির শিকার হয়েছে। আসলে এখানে ক্ষমা চাওয়া ছাড়া আর কোনো ওয়ে নাই। আপনাদের জন্য এই আন্দোলনটা করা। আশা করছি আমাদের মায়েরা, বোনেরা, ভাইয়েরা, বাবারা সকলে আপনারা আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শিক্ষক ও শিক্ষার্থীদের ট্যাব সহ বিভিন্ন ডিজিটাল ডিভাইস দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে সরকার, এমনটাই জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। আজ রাজধানীর গুলশানের একটি হোটেলে বিবিসি ও জাগো ফাউন্ডেশন আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন। বাংলাদেশের কিশোরী ও তরুণীদের নিরাপদ, অর্থবহ ও সমতা ভিত্তিক ডিজিটাল সম্পৃক্ততা নিশ্চিত করা শীর্ষক সেমিনারে প্রতিমন্ত্রী বলেন, ডিজিটাল মিডিয়ার নাম ব্যবহার করে অনিবন্ধিত অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুল তথ্য ছড়াচ্ছেন। এসব অপতথ্য নিয়ন্ত্রণে শক্ত আইনি ব্যবস্থা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি। পাশাপাশি সব ক্ষেত্রে নারী নেতৃত্বকে গুরুত্ব দেওয়ার উপর জোর দেন প্রতিমন্ত্রী। প্রাথমিক স্তরের মিড ডে মিল কর্মসূচিতেও কমিউনিটিকে সম্পৃক্ত করার পাশাপাশি মায়েদের অংশগ্রহণ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি। সকলকে ট্রেন করাটা ইম্পর্টেন্ট। এখানে ভেদাভেদ, নারী সন্তান পুরুষ সন্তানের ডিফারেন্সটা মেক্স অ্যানাদার, মানে ক্রিয়েটস অ্যানাদার সর্ট অফ বাইস। আমার আমি অনেক কিছু দিন ভুল হতে পারি, যার জন্য বিজ্ঞ সবার সাথে, কারণ আমি কিছু দূর তো আরেকটু ডিস্টেন্স হয়ে গেছি এই গত ৫ মাসের দায়িত্ব পাওয়ার পর। এখানে জাগো ফাউন্ডেশনের মাননীয় ফাউন্ডার মহোদয় আছেন। সাভারের বড়দেশী এলাকায় এক নারীকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত মোহাম্মদ মাসুম ইসলামকে গ্রেফতার করেছে পিবিআই। কুড়িগ্রামের সীমান্ত এলাকা দিয়ে ভারতে পালানোর সময় তাকে আটক করা হয়। পরে আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন অভিযুক্ত। পিবিআই জানায়, গত ২ জুলাই দুপুর থেকে সন্ধ্যার মধ্যে বড়দেশী এলাকার একটি ভাড়া বাসায় ৩৯ বছর বয়সী শারমিন আক্তারকে ধর্ষণের পর ওড়না দিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়। পরে শয়নকক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করে সিআইডির ফরেনসিক টিম
এই ঘটনায় নিহতের বাবা সাভার মডেল থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা করেন। পরে ৮ জুলাই মামলাটির তদন্তভার নেয় পিবিআই ঢাকা জেলা। তদন্তে তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের সহায়তায় 14 জুলাই কুড়িগ্রাম সীমান্ত এলাকা থেকে ভারতে পালানোর সময় প্রধান আসামি মাসুম ইসলামকে গ্রেফতার করা হয়। পিবিআই ঢাকা জেলার পুলিশ সুপার MN মোর্শেদ জানান, আধুনিক প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের সমন্বয়ে মাত্র 2 সপ্তাহের মধ্যে মূল আসামিকে শনাক্ত ও গ্রেফতার করা সম্ভব হয়েছে। এই ঘটনায় অন্য কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। 8 তারিখ অধিগ্রহণ করলাম। 8 তারিখ অধিগ্রহণ করার পর আমরা 14 তারিখ আসামি গ্রেপ্তার করতে সক্ষম হই এবং অল্প দিনের মধ্যেই, মাত্র 1.5 সপ্তাহের মধ্যেই আমরা কিন্তু এই ঘটনার উদ্ঘাটন করতে সক্ষম হয়েছি এবং আসামি সেই কুড়িগ্রাম থেকে গ্রেপ্তার করে এনে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে ইতিমধ্যেই। আশা করি আমরা সুষ্ঠুভাবে তদন্ত নিষ্পত্তি করতে পারবো এবং ভুক্তভোগী পরিবার তাদের এই ন্যায় বিচার পাবেন এবং পিবিআই সব সময় যে কোনো মামলায় আমরা ছায়া তদন্ত অব্যাহত রাখি, আমরা ভবিষ্যতে ছায়া তদন্ত অব্যাহত রাখবো। ল্যাবরেটরি পরীক্ষায় বাংলাদেশ মান অনুযায়ী নির্ধারিত মানদণ্ড পূরণে ব্যর্থ হওয়ায় 4 প্রতিষ্ঠানের 8টি ভ্যারিয়েন্টের পণ্য বাজার থেকে অবিলম্বে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে BSTI। এক বিজ্ঞপ্তিতে BSTI জানায়, ফ্রেশ গার্ডেন অ্যাগ্রো রিসোর্সেসের আমের আচারে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ পাওয়া গেছে। কাজী ফুড ইন্ডাস্ট্রিজের বেলিসিমো ব্র্যান্ডের আইসক্রিমে নির্ধারিত মাত্রার চেয়ে বেশি টোটাল মিল্ক সলিড নন ফ্যাট শনাক্ত হয়েছে। আর অলিভ বাংলাদেশ লিমিটেডের লাবণ্য ব্র্যান্ডের মিল্ক স্কিন লোশন, অ্যালোভেরা স্কিন লোশন, ফেস ওয়াশ ও অ্যালোভেরা শ্যাম্পুতে মানবদেহের জন্য ক্ষতিকর অণুজীবীর উপস্থিতি পাওয়া গেছে। এছাড়া ডেকো ফুডসের ডেকো ফ্রুট ফান্ডা ব্র্যান্ডের ম্যাঙ্গো ও অরেঞ্জ ভ্যারিয়েন্টের সফট ড্রিঙ্ক পাউডারে নির্ধারিত মাত্রার চেয়ে কম ভিটামিন সি পাওয়া যায়। এইসব পণ্যের উৎপাদন, বিক্রি ও বিতরণ বন্ধের পাশাপাশি দেশের সব পরিবেশক, ডিলার, খুচরা বিক্রেতাও বাজার থেকে পণ্যগুলো দ্রুত প্রত্যাহারের নির্দেশ দিয়েছে BSTI। নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংস্থাটি। ভারতের দিল্লিতে শিক্ষা ব্যবস্থার অনিয়মের প্রতিবাদে অনশনরত পরিবেশবিদ ও সমাজকর্মী সোনম ওয়াংচুক অনশন ভাঙতে 3টি শর্ত দিয়েছেন। এক্সে দেওয়া বার্তায় তিনি প্রশ্নপত্র ফাঁসের দায় স্বীকার কিংবা সংসদ সদস্য নেতাদের আশ্বাসের দাবি জানান। একই সাথে সফদারজং হাসপাতালে নিজের মতামত প্রকাশের স্বাধীনতা সীমিত করে অবৈধভাবে আটকে রাখার অভিযোগও করেন তিনি। এদিকে ভারতের দিল্লির যন্তর মন্তরে পুলিশ ও তরুণদের সংগঠন ককরোচ জনতা পার্টির সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় 70 জনকে গ্রেফতার করা হয়েছে। এর আগে সোমবারের দফায় দফায় সংঘর্ষে 118 জন পুলিশ সদস্য সহ 178 জন আহত হন। তথ্য প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি, নিটের প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আয়োজিত সংসদের চলো পদযাত্রায় পুলিশ বাধা দিলে এই সহিংসতার সূত্রপাত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে দিল্লিতে ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে। দীর্ঘ 8 বছর পর আবারও সাফ চ্যাম্পিয়নশিপ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ। দক্ষিণ এশিয়ার ফুটবল শ্রেষ্ঠত্বের প্রতিযোগিতার 15তম আসরের আয়োজক হিসেবে বাংলাদেশের নাম চূড়ান্ত করেছে সাফ। আগামী 4 নভেম্বর শুরু হয়ে 17 নভেম্বর পর্যন্ত চলবে টুর্নামেন্টটি। সব ম্যাচই হবে ঢাকায়। আগামী 25 জুলাই ঢাকায় উন্মোচন করা হবে প্রতিযোগিতার আনুষ্ঠানিক লোগো। আর 1 আগস্ট ভুটানের থিম্পুতে অনুষ্ঠিত হবে ড্র। দেশের মাটিতে এবার প্রথমবারের মতো সাফ চ্যাম্পিয়নশিপে খেলার সুযোগ পাবেন হামজা চৌধুরী, সমিত সোম, ফাহামিদুল ইসলামরা। এর আগে 2003, 2009 ও 2018 সালে সাফ আয়োজন করেছিল বাংলাদেশ। 2003 সালে একমাত্র বারের মতো শিরোপাও জিতেছিল লাল সবুজের দল। সবশেষ 2023 সালে ভারতের বেঙ্গালুরুতে অনুষ্ঠিত আসরে সেমিফাইনালে উঠেছিল বাংলাদেশ। রেকর্ড 9 বারের চ্যাম্পিয়ন ভারত এই টুর্নামেন্টের সবচেয়ে সফল দল। মালদ্বীপ জিতেছে 2টি শিরোপা। চ্যানেল এস সন্ধ্যার কথা শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরো এক। মাইলস্টোন ট্র্যাজেডির 1 বছর, শোক কাটেনি, শুকায়নি ক্ষত। বিমান দুর্ঘটনায় সন্তান হারানো পরিবারগুলো আজও নিঃস্ব।
সরকারি ব্যবস্থাপনায় হজের 2টি প্যাকেজ ঘোষণা, সাশ্রয়ী প্যাকেজের খরচ 5,05,000 টাকা। গুম ও বিচার বহির্ভূত হত্যাকে কোনো প্রশ্রয় দেবে না সরকার, সাইবার বুলিং শক্ত হাতে দমনেও প্রশাসন বদ্ধপরিকর, জানালেন তথ্য উপদেষ্টা। নিটের প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে উত্তপ্ত দিল্লি, ককরোচ পার্টি পুলিশের সংঘর্ষের ঘটনায় গ্রেফতার 70, অনশন ভাঙতে ওয়াংচুকের 3 সদস্য। এবং 8 বছর পর আবারও ঢাকায় বসে দক্ষিণ এশিয়ার ফুটবল শ্রেষ্ঠত্বের লড়াই, সাফ চ্যাম্পিয়নশিপের এবারের আয়োজন 4 নভেম্বর থেকে শুরু। এই ছিল চ্যানেলের সন্ধ্যার কথাই। দর্শক, চ্যানেলের সব সংবাদ দেখতে ভিজিট করুন youtube.com/channelsnews এবং facebook.com/channelsnews এই পেজে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।